নমস্কার। আলোর পথযাত্রী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনে আঁধার নামলেও যারা ভয় পান না, এগিয়ে চলেন আলোর সন্ধানে এবং শুধু নিজেরাই এগোন না, সঙ্গী করে নেন আরো বহু মানুষকে, তারাই তো আলোর পথযাত্রী। আমাদের আজকের পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তেমনই একজন মানুষ। যখন তার 4 বছর বয়স, পোলিওয়ে আক্রান্ত হয়ে স্বাভাবিক চলার ক্ষমতা হারালেন। শুরু হলো তার লড়াই। কিন্তু তাতে কি, নিজে লড়াই করে ক্ষান্ত হননি, আরো বহু মানুষের লড়াইয়ে পাশে দাঁড়াবেন বলে তিনি স্পেশাল এডুকেটর হবার প্রশিক্ষণ নিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্মানিত করেছে রোল মডেল অ্যাওয়ার্ডে। তিনি শ্রীমতী শাশ্বতী মহান্তি। নমস্কার দিদি। নমস্কার দিদি, এই যে 4 বছর বয়সে পোলিওয় আক্রান্ত হওয়া, তার আগে শাশ্বতী মহান্তি নাচতে ভালোবাসতেন, সেই জীবনটা কেমন ছিল? তখন আমি শাশ্বতী মহান্তি ছিলাম না, শাশ্বতী আচার্য ছিলাম। হ্যাঁ, নাচটা বোধহয় আমার জন্ম থেকেই পায়ের মধ্যে ছিল। তো আমি 4 বছর বয়সে বেস্ট বেবি ডান্সারের প্রাইজ পাই। তো তারপরে একদিন প্লে স্কুল থেকে ফেরার পরে প্রবল জ্বরে আক্রান্ত হই। কেটে যায় বেশ কিছু দিন, আমি ঠিক ঠাউরও পাইনি। তারপরে একদিন খাট থেকে নামতে যাচ্ছি, দেখছি আমি নামতে পারছি না। তো আমার মা এসে আমাকে বললেন, তুমি পারবে না, তোমার এমন একটা অসুখ করেছে যা তোমাকে স্বাভাবিক ছেলে মেয়েদের থেকে একটু আলাদা করে দিয়েছে। তারপরের লড়াইটা কিরকম ছিল, কিভাবে এগোলেন? তারপরে যখন আমি প্লে স্কুলে যাচ্ছি, দেখছি বাচ্চারা আমার সঙ্গে মিশছে না, আমাকে একটা চেয়ারে আলাদা করে রাখা হয়েছে। তখন আমি ক্রাচ ইউজ করতাম। তো বাড়ি এসে মাকে বলেছিলাম। তখন মা আমাকে বলেছিল, দেখো ওরা তো এরকম মানুষ দেখেনি, ছোট ছোট বাচ্চারা, তুমি ওদের সঙ্গে ভালো ব্যবহার করো, একদিন ঠিক তোমাকে ওরা বন্ধু করে নেবে। এবং সেটাই হয়েছিল পরে। ধরুন প্লে স্কুল পার করে তো তারপরে স্কুল, কলেজ, এই জীবন, এই সময়গুলোতে আপনার এই সমস্যার জন্য কোনো সমস্যার জন্য একটা সময় খুবই অসুবিধা হতো আমার ট্রাভেল করতে, যাতায়াতের একটা প্রবলেম ছিল। কিন্তু আমি ভীষণভাবে লাকি, আমি স্কুল বলুন, কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, ওখানকার প্রফেসররা, টিচারেরা আমাকে খুব হেল্প করতেন। এবং বন্ধুরাও। আমি রোজ যেতে পারতাম না, ওরা আমার জন্য কার্বন কপি করে রাখতো। টিচারেরা আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতেন, জানতেন যে এটা আমার একটা লড়াই। তো ওনারা সাথে না থাকলে আমি হয়তো এখানে পৌঁছতে পারতাম না। এই যে স্পেশাল এডুকেটর হবেন বা হবার জন্য প্রশিক্ষণ নেবেন, আপনি দিল্লি থেকে প্রশিক্ষণ নিয়েছেন? এনসিআরটি থেকে। হ্যাঁ, তো এইরকম ইচ্ছেটা কেন হলো? এরকম ইচ্ছে হলো কেন, এর আগে কি হয়েছিল, আমি এমএ পাস করার পরে টুকটাক চাকরি করতাম। তো আমি সল্টলেকে থাকতাম। তো সল্টলেকে একটা রাজীব গান্ধী ফাউন্ডেশন থেকে সল্টলেকে অঞ্চলে একটা ফিল্ম তৈরি করার কথা হয়েছিল আমাদের আইআইসিপি থেকে। তখন আমি আইআইসিপিকে চিনতাম না। তো তারা আমার বাড়ি এসেছিলেন। আইআইসিপি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি। তো তারা আমাকে একটা ছোট্ট স্ক্রিপ্ট লিখতে বলেন। তো সেই স্ক্রিপ্টটা আমি লিখি, সেটা থেকে একটা ছবি তৈরি হয় রাজীব গান্ধী ফাউন্ডেশন থেকে। আচ্ছা। তো তখন আমি যখন সেখানে গল্পটা লিখছিলাম, ওদের সঙ্গেও যোগাযোগ হয়েছিল। তখন আমার বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল কিছু করা দরকার আমার। তো তখনই আমি স্পেশাল এডুকেটর হওয়ার ইচ্ছাটা জাগাই। আর একটা জিনিস আপনাকে মাঝখানে না বললেই নয়, সেটা হচ্ছে আমার মেন্টর বলতে পারেন, আমার ভাগ্য বলতে পারি, মাদার তেরেসা। আচ্ছা। একটা সময় যখন আমার 10-12 বছর বয়স, তখন আমার মনে হয়েছিল যে আমি তো আর পারবো না সাধারণ বাচ্চাদের মতো চলাফেরা করতে।
পুজোর সময় সবাই দৌড়চ্ছে, খেলছে, সুন্দর জামা পরা, সুন্দর জুতো পরা। ওই জামা জুতো আমারও আছে, কিন্তু জামাটা দুলছে না, জুতোর তলায় কাদা লাগছে না। ভীষণ ভেঙে পড়েছিলাম। তো আমার বাবা ছিলেন ডক্টর, তো বাবা মাদার টেরেসার হোমে চিকিৎসা করতেন। তো উনি একবার আমাকে ওনার কাছে নিয়ে যান। তখন উনি আমাকে বলেছিলেন, দেখো তোমার তোমার কষ্ট মনে হচ্ছে, ওনার হোমে আমাকে নিয়ে যান। সে হোমে গিয়ে আমি বুঝি যে আমার থেকে অনেক বেশি দুঃখ কষ্ট সাধারণ বাচ্চাগুলোর মধ্যে রয়েছে, মেয়েগুলোর মধ্যে রয়েছে। তখন মাদার বলেছিলেন, একটা মোমবাতি আমার হাতে দিয়ে বলেছিলেন, গো অ্যাহেড, তুমি এগিয়ে চলো, তোমার এই হাসিটা অনেকের দুঃখ ভোলাবে। আমি সেই কাজটা এখনো করে চলেছি। সত্যি তাই। এই যে স্পেশাল এডুকেটেড শব্দটা আমরা শুনি, মানে ঠিক কি কি ভূমিকা থাকে তাদের? অ্যাকচুয়ালি কি জানেন তো, যে এই যে আমরা যাকে মানে সোজা কথায় প্রতিবন্ধী মানুষ বলি, যাকে আমরা আজকাল বলি না প্রতিবন্ধী, আমরা বলি প্রতিবন্ধকতা যুক্ত মানুষ। তো প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের এক একজনের এক এক রকমের অসুবিধা আছে। তো তাদের যেভাবে শিক্ষাটা দিতে হয়, যেমন ধরুন আমি সেরিব্রাল পলসি নিয়ে কাজ করছি। সেরিব্রাল পলসিতে সব ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করতে পারে না। তাদের সেইটা সেরিব্রাল পলসি তো একটা ব্রেনের একটা জিনিস ব্যাপার, যেই যেখানটাতে অসুবিধে আছে ব্রেনের, সেখানটা তার অসুবিধা। তো তাদের কিভাবে পড়াবো আমরা, সেইভাবেই স্পেশাল এডুকেটরের কাজ। যেমন ধরুন যাদের চোখে দেখার অসুবিধা আছে তাদের একরকম করে পড়ানো হয়, যাদের কানে শোনার অসুবিধা আছে তাদের আরেক রকম করে পড়ানো হয়। এটাই স্পেশাল এডুকেটরের কাজ। আচ্ছা, তারপরে আপনি যখন আইআইসিপিতে যোগ দিলেন, সেখানে আপনার কি ভূমিকা? ঠিক ঠিক আমি অ্যাকচুয়ালি প্রথমে যোগ দিয়েছিলাম অ্যাজ আ টিচার। আচ্ছা, অ্যাজ আ টিচার যোগ দিয়েছিলাম, ছেলে মেয়েদের পড়াতাম। আমাদের স্পেশাল এডুকেটর হিসেবে আমাদের অনেক কিছু করতে হয়, বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে তাদের খাওয়ানো, তাদের সব কিছু শেখানো, আচ্ছা, ড্রেসিং আনড্রেসিং, কিভাবে কথা বলতে হবে, কিভাবে তোমার চলতে হবে, কিভাবে তোমাকে জিনিসগুলো পছন্দ করতে হবে। তো সেইটা থেকে আমার শুরু। তারপরে একটা সময় দেখছি আমি ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে, সেই যখন তাদের 8-10 বছর বয়স আসছে, সেই আমার জিনিসটা ফিরে আসছে, মানসিক একটা কষ্ট, যে ওরা পারে আমি কেন পারি না আন্টি। তখন থেকে আনলাম, না, এদের মধ্যে মানবিক শক্তিটা জাগাতে হবে, মানসিক শক্তিটা না জাগলে তাদের চলবে না। তখন থেকেই আমার অ্যাডভোকেসি কাজটা শুরু। আচ্ছা, তাদের বোঝানো যে আমাদের যেটা নেই সেটা নেই, কিন্তু যেটা আছে সেটা আমাদের অনেক, সেটা নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। এবং অ্যাডভোকেসিটা শুধু তাদের শেখানো নয়, অ্যাডভোকেসিটা আমাকে অনেকটা মানে ব্যাপ্তি নিয়ে কাজ করতে হয়। ওদের তো শেখাচ্ছি মনের জোরটা আনা, ইয়েস আই ক্যান, এটা তো আমাদের জানতে হবে। আরেকটা কথা হচ্ছে পরিবার। অনেক পরিবারেই আমি দেখেছি যে এরকম প্রতিবন্ধকতাযুক্ত সন্তান হলে ঠিক মতন তাদের ওপরে ব্যবহার চলে না, করে না তারা। তো তাদের বোঝানো যে, ওরা বলে যে এরা কি বুড়ো বয়সে আমাদের খাওয়াবে, কিন্তু খাওয়ানোর না, ওদের একটা মানুষ হিসাবে যখন পৃথিবীতে এসেছে তখন তাকে তো পৃথিবীতে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা তো পরিবারেরই একটা কাজ, আমরা তো আছি, পরিবারের তো একটা কাজ। তো সেই পরিবারকে নিয়ে কাজ করা, যে তাদের নিয়ে যান, বিভিন্ন জায়গায় নিয়ে যান, সেখানে তাদের ট্রেনিং দিন। তাদের ট্রেনিং অনেক রকমের হয়, পড়াশোনার সঙ্গে সঙ্গে থাকে ফিজিওথেরাপি থাকে, স্পিচ থেরাপি থাকে, হাইড্রোথেরাপি থাকে। তাতে যতটুকুনি উন্নতি হয় সেটাই আমাদের কাছে অনেক। মানে আপনার কাজ করতে গিয়ে কি মনে হয়েছে, ধরুন কোনো বাবা মা তার বাচ্চা সেরিব্রাল পলসি তার রয়েছে, তাকে নিয়ে এসে আপনাদের ইনস্টিটিউটে ভর্তি করলেন, তার সে তো সারাক্ষণ সেখানে থাকছে না, একটা নির্দিষ্ট সময় থাকছে, তারপরে যখন তারা বাড়ি যাচ্ছে বাবা মা কিভাবে তাকে ট্রিট করছে? তাদের আমরা বলে দিচ্ছি যে এইভাবে ফিজিওথেরাপি করাতে হবে, এইভাবে স্পিচ থেরাপি করাতে হবে, তাদের জন্য স্পেশাল চেয়ার দিচ্ছি, তাদের জন্য স্পেশাল পটি সিট দিচ্ছি, যে তাকে এইভাবে প্র্যাকটিস করান। তো অনেক সময় আমরা দেখেছি, আমরা ভীষণ গ্রেটফুল যে অনেক বাবা মাই আমাদের তারপরে কিন্তু বাচ্চাকে সেইভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, মানে এটা আপনার অভিজ্ঞতা যে অধিকাংশ ক্ষেত্রে এটা হচ্ছে? হচ্ছে। আচ্ছা, যদি কখনো আপনারা
মনে করলেন বা অনুভব করলেন যে তার বাড়িতে সেভাবে হচ্ছে না, যতটুকু সময় আপনাদের কাছে রয়েছে ততটুকু সময় যত্নে থাকছে, তারপরে সেই যত্নটা তার প্রতি হচ্ছে না, সেক্ষেত্রে কি আলাদা করে তাদের সঙ্গে বসে? তাদের সঙ্গে কাউন্সিলিং হচ্ছে। আমাদের যে স্পেশাল এডুকেটর তো আমাদের সোশ্যাল ওয়ার্কার আছেন আমাদের স্কুলে, তারা পেরেন্টসদের নিয়ে বসেন। পেরেন্টস শুধু না, পিসি ঠাম্মা এরাও অনেক সময় তো দূরছাই করেন, তো তাদের কাউন্সিলিং চলে। সেটা আপনারা করেন? হ্যাঁ, নিশ্চয়ই। আর ধরুন তার পরিবার নয়, তার আশেপাশের মানুষজন বা চলাফেরার পথে যারা দেখছেন চলছেন, তাদের ক্ষেত্রে আপনারা কি কোনো রকম ভূমিকা নিচ্ছেন তাদের সচেতন করার ক্ষেত্রে? নিশ্চয়ই করছি আমরা সেগুলো তো করছি। আমাদের একটা বাচ্চাকে এগিয়ে চলতে গেলে তাকে স্কুল যেতে হয়, তারপরে কলেজ, অফিস, তারপরে বেড়াতে যেতে হয়, তারপরে ধরুন ভোট দিতে হয়, সবগুলো আমরা সমস্ত জায়গাতেই আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি। এবার আপনার নিজের জীবনের ক্ষেত্রে, মানে কাজ বাইরে তো নিজস্ব যে ব্যক্তিগত যে জীবন রয়েছে, সেই জীবনের গল্পটা একটু শুনি। জীবনের গল্প বলতে, পড়াশোনা তো করছিলামই, পড়াশোনা করছি। আমার একটা জেদ ছিল যে ভগবানের বিরুদ্ধে, যে উনি আমাকে আটকে দিলেন, আমি চলবই, সে যেভাবে হোক। তো চলতে চলতে পড়াশোনা করতে করতে এমএতে একজনের সঙ্গে আলাপ বলতে বন্ধু, আমি তাকে তুই তোকারি, সে আমাকে তুমি, তুই তো সে বলে না। তো করতে করতে তারপরে আমার স্কুল থেকে আমাকে বলা হলো, তুমি যদি, আমি তখন না পার্ট টাইম কাজ করতাম, মানে 2:30টার সময় বেরিয়ে যেতাম, স্কুল বাসে বাড়ি ফিরতাম। তো আমাকে বলা হলো যে তুমি যদি 4:30 পর্যন্ত না করো তাহলে পার্মানেন্ট হবে না। তখন আমি ওই ছেলেটিকে বলি যে একটা কাজ করি, আমি একটা হস্টেল খুঁজি আমার স্কুলের আশেপাশে। বলো ঠিক আছে। কিছুদিন পরে সে এসে আমাকে বলছে যে হস্টেল খুঁজতে হবে না, সে মাথা নিচু করে, আমি বাড়িতে বলে এসেছি আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার না মাথাটা চট করে চমকে গেলাম, বিয়ে করতে চাই মানেটা কি? তা আমার বাবা বিশাল বড় লোক, বড় ডাক্তার। তা আমি বললাম যে আমাকে তুই বিয়ে করতে চাইছিস কেন? বলে আমি বলে এসেছি বাড়িতে, আমার বাড়ি থেকে তোমার বাড়িতে যাবে। তখন আমি একটা কথা বলেছিলাম যে দেখ, একটা কথা বলছি, আমার বাবা বড় ডাক্তার, পয়সাওয়ালা লোক, এটা মনে করিস না যে তুই আমাকে চাপ দিয়ে টাকার নিবি। তুই আমাকে মেরে ফেল, কেটে ফেল, পুড়িয়ে ফেল, আমি কিন্তু বাড়ির থেকে 1 টাকাও আনবো না। তারপর তার রিয়াকশন? 29 বছর আমাদের 8ই আগস্ট হবে। এখনো কি তুই আর তুমিতেই আছেন? না না আর তার 29 বছর হবে আমাদের 8ই আগস্ট। আচ্ছা। আর এই বিয়ের সবচেয়ে বড় ফসল হচ্ছে আমার সন্তান। হ্যাঁ। আমার একটা মেয়ের খুব শখ ছিল। আচ্ছা। তখন আমার হাজব্যান্ড বলেছে, তখন হবু হাজব্যান্ড বলেছিল ঠিক আছে আমরা ডক্টরের কাছে যাব, যদি ডক্টর বলে যে 1% রিস্ক আছে তবে কিন্তু আমরা একটা অ্যাডাপ্ট করব। তো ডক্টরের কাছে যখন গেলাম তখন ডক্টর বলেছিলেন যে সাধারণ মানুষের সন্তান ধারণে যে কষ্ট, তার থেকে 80% কষ্ট তোমার বেশি হবে, আর তোমাকে তখন থেকে কিন্তু হুইল চেয়ার ইউজ করতে হবে যদি পড়ে যাও বাচ্চাটার অসুবিধে। তো আমার একটা বাচ্চা চাই। তো 2000 সালে আমার কন্যা সংজ্ঞা এলো আমাদের কোলে। আচ্ছা। এবং তখনই কি আপনি মানে ক্র্যাশ থেকে এই হুইল চেয়ারে? হ্যাঁ। আচ্ছা। এবং সবচেয়ে বড় কথা মানে যেটা ডাক্তার বলেছিলেন? ডাক্তার বলেছেন যদি পড়ে যাই তাই জন্য হয়। তারপরে হুইল চেয়ারটা এত মানে কমফোর্টেবল না, তখন আর কাছে গেলাম না আমি আর সবচেয়ে বড় কথা, আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজকর্ম আমি নিজে করি। আচ্ছা। আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে। আচ্ছা। ছোট্ট মেয়েটাও হাত লাগাতো। সেই মেয়ে এখন এমএসসি পাশ করে এসবিআই এর একটা ফেলোশিপ করছে, ইউথ ফর ইন্ডিয়া, মহারাষ্ট্রে আছে। আচ্ছা। এই যে আপনি বলেন না যে নিজেই সব কাজ করেন, সো এই হুইল চেয়ারকে নিয়ে সেই কাজগুলো কিভাবে, ধরুন রান্নার কাজ যদি আমি বলি? হ্যাঁ, আমার ওগুলো আমার মাপে করা আছে। গ্যাসের টেবিল আমার মাপে করা আছে, সিঙ্ক আমার মাপে করা আছে, বাসন মাজতে অসুবিধা হয় না। ঠাকুরের যে তাক, ঠাকুর পুজো করব, সেটা আমার মাপে করা আছে। যারা আজকে অনুষ্ঠান দেখছেন এবং শাশ্বতীদির কথা শুনছেন, আমি যে শাশ্বতীদির ওই বাড়ির কথা, ব্যক্তি জীবনের কথা শুনতে চাইছি, তার মানে এই নয় যে সেগুলো আপনাদের শোনাতে চাইছি শুধুমাত্র। এই কাজগুলো যে তিনি করতে পারেন, বা কেউ যদি ভাবেন, কেউ যদি মনে করেন আমি পারবো, ইয়েস আই ক্যান, তাহলে তিনি সবটাই পারেন। ইয়েস। যারা ধরুন আজকে অনুষ্ঠান দেখছেন, হ্যাঁ, তাদের জীবনে বা তাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে,
আমরা বারে বারে এটা জানার চেষ্টা করি যে তার বাচ্চা হয়তো সেরেব্রাল পলসি আছে বা অন্য কোনো প্রতিবন্ধকতা আছে, তাদেরকে আপনি কি বলবেন? তারা অনেক সময় হয় যে এরে আমি কি করবো, তাহলে কোথায় যাব, কি করব, তাদেরকে কিভাবে আপনি গাইড করবেন? তাদের আমি এই কথাটাই বলতে চাইবো যে অনেক ট্রেনিং সেন্টার আছে, বাচ্চাকে ঘরে আটকে রাখবেন না। অনেক ট্রেনিং সেন্টার আছে, সেই ট্রেনিং সেন্টারে নিয়ে যান। স্পেশাল এডুকেটর, সোশ্যাল ওয়ার্কার, থেরাপিস্ট সবার মতামত নিন, দেখবেন 1% হলেও বাচ্চার উন্নতি হবেই। দেখুন, যেই বাচ্চাটা ধরুন একেবারে খুবই বলবো প্রতিবন্ধকতা আছে তাকে যখন মা ডাকলে তখন তার দিকে বাচ্চাটা ফিরছে, সেটা কি আপনার কাছে অনেক নয়? মা ডাকছে, ধরুন আপনি কিছু দিলেন ওকে খেতে, ও টুকটুক টুকটুক করে খাচ্ছে, সেটা আপনার কাছে অনেক নয়? সে স্বাবলম্বী হলো, নিজের কাজ নিজে পারলো। এবার প্রত্যেকটি মানুষের তো কিছু অধিকার থাকে, এই অধিকার সম্পর্কে তাদের মধ্যে যে বোধ জন্মানো দরকার, সেক্ষেত্রে আপনারা কিভাবে ভূমিকা সেটা নিয়েই তো নিচ্ছেন? আমাদের কাজ। অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বাচ্চাদের যখন শেখাচ্ছি তখন অধিকারটা শেখাচ্ছি। প্রথম ছোট বাচ্চাকে আমরা শেখাচ্ছি যে ধরুন মা চয়েস করে দিচ্ছি না, তুমি চয়েস করে নিজের জামাটা পরবে, এই জামাটা আমি পরবো, এই অধিকার। তারপরে তো বিভিন্ন আমাদের যে পিডাব্লিউডি অ্যাক্টটা রয়েছে, সেই অ্যাক্টটা তো 2016-এ, সেখানে যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। শুধু তো বাচ্চাদের বোঝাচ্ছি না, বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, মল, বেড়াতে যাওয়া, যেই অধিকারগুলো আছে সেগুলো যাতে তারা পায়, সেই অধিকারগুলো সেখানে গিয়ে আমরা বলছি যেটা ওদের অধিকার। যদি এগুলো একটু হাইলাইট করেন। হালের প্রথম শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার তো প্রত্যেকটা স্কুলে এগুলো নিতে হবে বাচ্চাকে, প্রতিবন্ধকতাযুক্ত মানুষের। তারপরে ধরুন কর্মসংস্থানের অধিকার, যারা এবেল, যারা কাজ করতে পারবে, যাদের সেই শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের নিতেই হবে। এবং পিডাব্লিউডি অ্যাক্টে বলাই আছে 4% যেন নিতে হয় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাযুক্ত মানুষের। তারপরে আইন আদালত, আইনে কেন ওদের কথাগুলো শোনা হয়, এরকম শুনুন অনেক রয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, এগুলো তো মেন। তারপরে ভোটদানের অধিকার। ভোটদানের অধিকারটা তো মানুষের একটা নাগরিকত্বের অধিকার, সেটা নিয়ে আমরা কাজ করছি। একটা সময় ছিল, আমি যখন ছোট ভোট দিতে যাচ্ছি, দোতলায় 3তলায় বুথটা, উঠতে গেলে খুবই অসুবিধে, আমাকে বলা হলো স্ট্রেচারে করে তুলে দিচ্ছি, কিন্তু আমি তো সেটা মানবো না। তো সেইখানে যাতে ঠিকঠাক হয়, এখন দেখবেন প্রত্যেকটি পোলিং বুথ কিন্তু একতলায় হয়েছে। তারপরে আমাদের সবচেয়ে বড় অধিকার যেটা অ্যাক্সেস মানে হচ্ছে সব জায়গায় যাওয়ার, সুগম্য অধিকার, সব জায়গায় যাওয়ার অধিকার। সেইগুলো আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে সিঁড়ি থাকছে, ব্যাংকে বলুন, পোস্ট অফিস বলুন, বেড়াতে যাওয়ার জায়গা বলুন, সেইগুলো। বইমেলাতে আমরা অনেক কাজ করেছি, এখন বইমেলা অনেকটা অ্যাক্সেসেবল হয়ে গেছে। সেইগুলো যাতে আমাদের চলার পথটা সুগম করে দেয়। মানে এটাও শুনেছি ধরুন বিভিন্ন যানবাহন ব্যবহারের ক্ষেত্রে, ধরুন মেট্রো রেল কেউ চড়বেন, মেট্রো যাতায়াত করবেন, ওই যে মেট্রোর প্ল্যাটফর্ম অবধি পৌঁছানো বা প্ল্যাটফর্ম থেকে আবার রাস্তায় নেমে আসা, এইটা তো সমস্ত রকম স্টেশনে ঠিক করা নেই। সব ঠিকানা সব স্টেশনে হয়নি, এগুলো আগে তো একেবারেই ছিল না। কিন্তু আমরা মেট্রো নিয়েও কাজ করার পর কিন্তু এখন অনেক জায়গাতেই হয়েছে যে তারা এক্সেলারেটর করে দিয়েছে বা র্যাম্প আছে, তারা পৌঁছতে পারে। কিন্তু পৌঁছতে গাড়ি উঠলাম, কিন্তু পরের জায়গা থেকে ঠিক মতো নামতে পারবো কি, সেটা একটা বড় প্রশ্ন। সেখানে কি আছে? ঠিক সেম প্রশ্ন আমার ট্রেনকে নিয়ে। কিছু কিছু স্টেশন আছে অ্যাক্সেসেবল, কিন্তু সব জায়গাতে নেই, যার জন্য আমাদের পক্ষে ট্রেনে করে বেড়াতে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। আর একটা বিষয় থাকে যে ধরুন অনেক সময় থাকে যে তারা বাসে যাতায়াত করবেন, এবার বাসে ওঠার ক্ষেত্রে দেখা গেল যিনি বাস চালাচ্ছেন বা কন্ডাক্টর তিনি হয়তো তাদেরকে তুললেনই না বাসে, রিফিউজ তো করছে। এখানে আমাদের বাসে উঠতে, কিন্তু আমি তো পারবো না, কিন্তু যারা ক্রাচ নিয়ে চলে বা ছোট বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা কোলে নিয়ে উঠছেন, তাদের তো একটু টাইম লাগে উঠতে। তো সেইটা অনেক সময় ওরা করতে চায় না। আমরা বাস গ্রুপ সিন্ডিকেটদের সঙ্গেও কাজ করেছি এবং এখন অনেকটা দেখলাম সুগম হয়ে গেছে। আগামী দিনে ধরুন এখন তো সবটা বলছেন অনেকটা সুগম হয়েছে, বাকিটা তো এখন অনেকটা বাকি আছে। তো আগামী দিনের জন্য যদি বলি যে আপনাদের কি ভাবনা রয়েছে, যারা এই ধরনের প্রতিবন্ধকতা যুক্ত মানুষ আছেন, তাদের জন্য আপনারা কিভাবে ভাবছেন? আমরা ভাবছি ওদের এবিলিটি অনুযায়ী যেন ওরা সবকিছু পেতে পারে, যতটা ওরা পারে, সক্ষমতা আছে। ধরুন আমাকে যদি কেউ বলে বাসে ওঠো, আমি তো পারবো না, কিন্তু যে ক্রাচ নিয়ে চলে বা ধরুন যার চোখে দেখার অসুবিধা আছে, তারা যাতে এগুলো পায়, তারা যেন কি বলবো, যেখানে তোমরা আমরা বলে কোনো যেন ওই না থাকে,
পার্থক্য না থাকে, আমরা যেন প্রতিটি অধিকার, যে সমাধান মানুষ যে অধিকারগুলো পায় সেই অধিকারগুলো যাতে আমরাও পাই, আমরা বলতে প্রতিবন্ধকতাযুক্ত মানুষও পাই, সেটাই কিন্তু আমাদের একমাত্র মানে কাজ, এই অধিকারগুলো ওদের পাইয়ে দেওয়া। সেটার জন্যই আমাদের কাজ করে যাওয়া, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে যাওয়া বিভিন্ন জায়গায়। আর আপনার নিজের আগামী পরিকল্পনা, আগামী জীবনের জন্য কি পরিকল্পনা আছে? আমার কাছে একটা বড় প্রশ্ন আসে, আমি জানি না এটা আমি করতে পারবো কিনা বা আমার পক্ষে সম্ভব কিনা, কিন্তু তাও আমার একটা বড় প্রশ্ন আছে, হোয়াট আফটার? পেরেন্টসদের পরে এদের কি হবে? আমি জানি না, ওদের নিয়ে কিছু একটা মানে শেল্টার হোম টাইপের কিছু যদি করা যেতে পারে, কিন্তু আমি করতে পারবো কিনা আমি বলতে পারছি না, কিন্তু এটা মনের মধ্যে রয়েছে আমার। আর এই প্রসঙ্গে আপনি যখন বিষয়টা বললেন, তখন এই যে লিগ্যাল গার্জিয়ানশিপ, এইটার ব্যাপারে যারা অভিভাবকরা আসছেন আপনাদের ওখানে নিয়ে আসছেন বাচ্চাদের, তাদেরকে আপনারা সচেতন করছেন? হ্যাঁ নিশ্চয়ই, ওটা তো করা খুবই জরুরি, লিগ্যাল গার্জিয়ানশিপটা তো করা খুবই জরুরি, এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই করা দরকার। বেশ, আজকে ধরুন যারা অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, তাদের জন্য কি বলবেন আপনি, কোন বার্তা পৌঁছে দেবেন? আমি একটা কথাই বলবো, হার মেনো না, সন্তান আপনার, সন্তান যেমন আপনার আমাদেরও, চলুন না আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এগিয়ে যাই, একদিন ঠিক সবুজ দরজাটা আমরা দেখতে পাবো। আজকের অনুষ্ঠানে শাশ্বতীদি তার কথা দিয়ে আমাদের সমৃদ্ধ করছেন এবং সত্যি সত্যি আমরা সবাই সচেতন হচ্ছি, কিন্তু তার পাশাপাশি দিদি শুধুমাত্র যে একটা জীবনের লড়াই করেন, সকলকে নিয়ে লড়াই করেন এটাই নয়, অনেক কিছু ভালোবাসেন, তার মধ্যে একটা হচ্ছে শ্রুতি নাটক, তাই তো? আমরা একটু শুনতে পারি? নিশ্চয়ই শুনবেন। শুনি তাহলে, কোনটা? সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, রাস্তাঘাট জলে জলাময়। সাগর তার হুইল চেয়ারটা ঘুরিয়ে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো, রাস্তায় একটাও লোক নেই। হঠাৎ মনে পড়ে গেল তার আরেকটি বৃষ্টির দিনের কথা। পাশের বাড়ি খেয়াদির বিয়ে ছিল, নেমন্তন্ন করে গেছিল। খেয়াদি বলেছিল, তুই না গেলে কিন্তু খুব কষ্ট পাবো। বিকেলবেলা মা সাগরকে সুন্দর করে সাজিয়ে বলল, তুই বাবার সঙ্গে যা বিয়ের বাড়ি, আমি একটু পরে আসছি। সাগর বিয়ের বাড়ি এলো, খুব সুন্দর সেজেছে। মা তাকে নীল বেনারসি পরে মাথায় জুঁই ফুলের মালা দিয়ে একদম একটা সাগরের মতো তৈরি করে দিয়েছে। বিয়ে বাড়ি গিয়ে বাবা বললেন, সাগর তুই এখানে বস, আমি একটু খেয়ার সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, খেয়া দোতলাতে। একজন এসে সাগরের হাতে একটা কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিল। সাগর এদিক ওদিক তাকাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে। হঠাৎ কানে এলো, দেখ দেখ, হাঁটতে পারে না, হুইল চেয়ারে বন্দি, আবার শাড়ি পরে বেনারসি পরে মাথায় ফুল দিয়ে বিয়ের বাড়ি খেতে এসেছে। একটা হাসির হল্লা উঠল। কেউ একজন বলল, এই চুপ, ও তো মানুষ, ওরও তো ইচ্ছে করে আনন্দ করতে, বিয়ে বাড়ি যেতে। আবার হো হো করে হাসি। বুকটা যেন যন্ত্রণায় আটকে গেল সাগরের। সে হুইল চেয়ারটাকে ঘুরিয়ে চলতে শুরু করলো। গলা ফেটে কান্না এসে গেল। আকাশ তখন কালো মেঘে থমথম, ঝমঝম করে বৃষ্টি নেমেছে। সাগর চিৎকার করে উঠল, মা মা মা। হঠাৎ মাথার উপরে একটা ফুলের ছাতা খুলে গেল। একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, তুমি বাড়ি যাবে? আমি তোমার বাড়ি চিনি, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। মাথা নাড়ল সাগর, আমি 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 একা যাব না। না, চলো, তুমি আমার বন্ধু হবে, চলো না। ছেলেটি তাকে এগিয়ে নিয়ে গেল। সাগর যেন ফিরে এলো নতুন জীবনে। হঠাৎ দেখে গলির মোড় থেকে একটা ফুলের ছাতা এগিয়ে আসছে। এই সেই আকাশ যে তাকে যন্ত্রণার থেকে মুক্তি দিয়ে আলোর পথে নিয়ে গিয়েছিল। এটাই ছিল আমার রাজীব গান্ধী ফাউন্ডেশনের ফিল্মটার মূল বক্তব্য। আচ্ছা, এখনো কি এই ধরনের কাজ করছেন? আর হ্যাঁ, আমরা তো করছি, আমি একটু লেখালেখি একটু করি। আর আমাদের স্কুলে যেটা আছে সেটা হচ্ছে, আমরা যে প্রতিবন্ধী বাচ্চা বলে আমরা শুধু বসিয়ে রাখি না, আমাদের কনসার্ট হয়, আমাদের 25শে বৈশাখ হয়, আমাদের 15ই আগস্ট আর সব হয়। সেগুলোতে আমরা নৃত্যনাট্য, নাটক, স্পোর্টস। আমি সবাইকে অনুরোধ করবো একবার আসতে,
নিশ্চয়ই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসিতে একবার আসুন, যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান আছেন এলে পরে মনে জোর পাবেন যে ওরা যখন পারছে আমিও আমার বাচ্চাকে এগিয়ে নিয়ে ঠিক যেতে পারবো। তো আমরা বাচ্চাদের শেখাই নাচ, গান, কবিতা, নাটক সব ওরা করছে। খুব ভালো লাগলো যে আমাদের আজকের এই আলোর পথযাত্রী পর্বে যাকে আমরা পেলাম, শাশ্বতীদি। শাশ্বতীদি নিজে ব্যক্তি জীবনে একটা লড়াই করছেন এবং সেই লড়াইয়ের গল্প আমরা শুনলাম এবং সেই পথ চলাটাকে কিভাবে মসৃণ করছেন আর বারবার বোঝাচ্ছেন যে হ্যাঁ আমি পারি, ইয়েস আই ক্যান। এইটা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, শুধুমাত্র শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নয়, যে কোনো মুহূর্তে যাতে আমি নিজেকে বলতে পারি এই কথাটা। এটাই কিন্তু আজকে এই বার্তাটা ছড়িয়ে দিলেন। আর সত্যি সত্যি আমাদের চারপাশে যারা রয়েছেন কোনো ধরনের প্রতিবন্ধকতা যুক্ত মানুষ, তাদের অধিকার পাওয়ার ক্ষেত্রে শুধু লড়াইটা যেন তাদের একার না হয়। শাশ্বতীদের মতন মানুষরা তো আছেনই, আমরা সকলে যদি তাদের সঙ্গে থাকি, তাদের পাশে থাকি, তাহলেই কিন্তু তাদের লড়াইটা সার্থক হবে। তাই তো দিদি? একদম তাই। তাহলে আজকের মতন যারা অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে আমাদের ধন্যবাদ জানাই। নমস্কার।